আমার বিশ্লেষণ সবার আগে শুনতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেল যুক্তি তর্ক সঙ্গে অর্ক। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনকে প্রেস করুন। টেলিকম ইন্ডাস্ট্রিকে ভবিষ্যতের ইন্ডাস্ট্রি বলা হয় সানশাইন ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রি আমাদের দেশে এখন প্রবল সংকটের মুখে। এই সংকটের পিছনে মূল কারণ কি? সরকারি আমলাতন্ত্রের অপদার্থতা এর পিছনে কতটা ভূমিকা নিয়েছে সেটা আমি আপনাদের সামনে একটু বলবার চেষ্টা করব। তার আগে কতগুলো বিষয় আপনাদের বলে নিই, আপনারা জানেন, তাও একবার বলি, তাহলে আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। স্পেকট্রাম এটা সবাই বলেন, এত মেগাহার্জ, এত এই 2G 3G 4G 5G, এখন তো 5G রোল আউট হবে। প্রথমত জানা দরকার, স্পেকট্রাম কিন্তু সরকার তৈরি করে না। স্পেকট্রাম কোনো কমোডিটি নয়। স্পেকট্রাম কিন্তু ফ্রি পাওয়া যায়। আপনি যখন কোনো হোটেলে যাবেন দেখবেন যে ফ্রি ওয়াইফাই, অর্থাৎ রিসোর্সের মধ্যে, দেশের প্রকৃতির মধ্যেই স্পেকট্রাম অ্যাভেলেবল আছে, সুতরাং সেই স্পেকট্রামকে ব্যবহার করা যায়। এখন স্পেকট্রামের প্রাইসিং কেন? আমরা অনেক সময় শুনি যে ভারতের আকাশসীমা, ভারতবর্ষের যে ভূ প্রকৃতি, তার উপরে যে আকাশ আছে সেটাও কিন্তু ভারতের সম্পত্তি। ধরুন অনেক সময় আমরা খবরের কাগজে বা টিভিতে পড়ি, ভারতের আকাশপথ লঙ্ঘন করে বিদেশি বিমান ঢুকে পড়ে, তারা নামতে চায়নি, ভারতীয় সেনাবাহিনী তাকে গুলি করে নামায়। অর্থাৎ ভারতের আকাশপথে ঢুকে পড়েছে বিদেশি বিমান। অর্থাৎ আকাশপথ দেশের একটা সভরেন প্রপার্টি। সেই আকাশপথে তুমি বিনা অনুমতিতে ঢুকতে পারো না, সেটা ইনফ্রিঞ্চমেন্টের শামিল। আবার ভারতের বিমান যখন ধরুন আটলান্টিক ক্রস করে আমেরিকা যায়, ইউরোপ যায়, তখনও কিন্তু অন্য দেশের আকাশপথকে একই রকম ভাবে তারা অতিক্রম করে, এবং সেই জন্য সেই দেশের সরকারকে ভারতের বিমান সংস্থাগুলোকে মূল্য দিতে হয়। আবার অন্য বিদেশি সংস্থার বিমান ভারতের আকাশ অতিক্রম করে অন্য দেশে বা অন্য মহাদেশে গেলে সেই সমস্ত বিমান সংস্থার কাছ থেকেও কিন্তু ভারত সরকার পয়সা পায়, রেভিনিউ পায়। এটা হচ্ছে আকাশপথের ব্যাখ্যা। স্পেকট্রাম যখন অ্যাভেলেবল ছিল, যখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে স্পেকট্রাম দেয়া হলো, তখন কিন্তু স্পেকট্রামকে নিয়ে এই ধরনের আলোচনা আমরা শুনতে পাইনি। যখন ভারত সরকার মনে করলো যে স্পেকট্রামকে আমরা নিলাম করব, তখন এটা কিন্তু একটা মূল্যবান বস্তু হিসাবে আমাদের সামনে এলো। অর্থাৎ আমাকে স্পেকট্রামটা অ্যাভেল করতে হবে, স্কেয়ার্স রিসোর্স, সেই জন্য আই হ্যাভ টু শেল আউট মানি। বিডিং হলো, যে বেশি দিল সে স্পেকট্রাম পেল। 2G 3G 4G, এখন 5Gর অকশন হবে। অর্থাৎ প্রচুর টাকা এই টেলিকম কোম্পানিগুলোকে দিতে হয়েছে, যেহেতু স্পেকট্রামকে অকশন করার সিদ্ধান্ত নিয়েছে। অনেক সময় এত টাকা দিতে হয়েছে যেটা তাদের সাধ্যের বাইরে। এক্ষেত্রে ইন্ডাস্ট্রিগুলো যদি ডিপ পকেট না থাকে, অর্থাৎ অন্যান্য জায়গা থেকে তারা যদি প্রভূত রাজস্ব না পায়, তাহলে কিন্তু স্পেকট্রাম বাদে যে খরচ, সেই খরচের ব্যয়ভার বহন করা মুশকিল। ভারতের টেলিকম শিল্পেরও সেই অবস্থা হয়েছে। অর্থাৎ যখন থেকে স্পেকট্রাম অকশন করার সিদ্ধান্ত নেওয়া হলো, তখন থেকেই স্পেকট্রামের দাম আকাশচুম্বী হয়ে গেল। আপনাদের মনে আছে 2010 সালে 2G স্পেকট্রাম কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছিল। 1,76,000 কোটি টাকার নাকি রাজস্ব ক্ষতি হয়েছিল ভারত সরকারের। বলে রাখা ভালো, এটা কিন্তু প্রমাণিত হয়নি যে 1,76,000 কোটি টাকার রাজস্ব। এটা একটা নোশনাল লস বলা হয়। আমি অনুমান করে নিলাম যে এই ঠিকভাবে করলে, অকশন করলে আমার
1,76,000 কোটি টাকার বেশি হয়তো আমার কোষাগারে আসতো, তখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে দেওয়া হওয়ায় এই টাকাটা ভারত সরকারের কোষাগারে আসেনি, সুতরাং এটাকে একটা নোশনাল লস বলে ধরে নেওয়া হয়েছিল। এবার আসি আমি মূল প্রসঙ্গে, কারণ স্পেকট্রামের আলোচনা বাদ দিয়ে ভারতবর্ষের টেলিকম শিল্পের বর্তমানের অবস্থাটা বোঝা যাবে না। ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং রিলায়েন্স জিও, ভারতবর্ষের টেলি পরিষেবা জগতে এই তিনটে বেসরকারি সংস্থাই এখন রয়েছে। বিএসএনএল ঢুকছে, এমটিএনএল আছে কিনা আমি বলতে পারবো না, আমার নলেজে নেই এই মুহূর্তে। তো ভোডাফোন আইডিয়ার 27 কোটির বেশি সাবস্ক্রাইবার বেস আছে। ভোডাফোন আইডিয়ার থেকে সরকার কত পায়? প্রথম কথা, আপনাকে টেলি পরিষেবা দিতে গেলে কেন্দ্রীয় সরকার থেকে একটা লাইসেন্স নিতে হবে। 2, স্পেকট্রাম নিতে হবে। লাইসেন্স বাবদ ভোডাফোন আইডিয়া সরকারকে দেবে এখন অবধি 60,000 কোটি টাকা, অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার। আর স্পেকট্রাম বাবদ 96,000 কোটি টাকার একটু বেশি। আর অন্যান্য ব্যাংকগুলো থেকে যে ঋণ নিয়েছিল ভোডাফোন আইডিয়া, তার মূল্য 23,000 কোটি টাকার মতো। স্পেকট্রামের যখন অকশন হয় তখন অনেকে প্রচুর টাকা দিতে চেয়েছিল, কিন্তু তারা অন্যান্য ব্যবসা থেকে সেই পরিমাণ রাজস্ব না পায় একেবারে সেই টাকা মেটাতে পারেনি। তখন ঠিক হয় যে না, একেবারে যখন মেটানো যাচ্ছে না, তখন একটা ইএমআই সিস্টেম চালু করা হোক, যে ইএমআই সিস্টেমের জন্য মধ্যে দিয়ে এই কোম্পানিগুলো স্পেকট্রাম বাবদ, লাইসেন্স ফি বাবদ যে প্রাপ্য টাকা আছে সেগুলো সরকারকে শোধ করবে। এই যে প্যান্ডেমিক ইয়ারে আপনাদের মনে আছে 2020 সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে টেলিকম কোম্পানিগুলোকে এই মুহূর্তে এই স্পেকট্রাম ফি, লাইসেন্স ফি বাবদ যে বকেয়া রয়েছে তাদের দিতে হবে না, 2 বছরের মরাটোরিয়াম পাবে। কিন্তু এটাও তিনি বলেছিলেন 2 বছরের পরে যখন তারা আবার টাকাগুলো দিতে শুরু করবেন, তখন কিন্তু এই 2 বছর যে তারা টাকা দিলেন না তার উপর কিন্তু ইন্টারেস্ট চার্জেস করা হবে। অর্থাৎ একেবারে কি বলবো আর কি, টেলিকম শিল্পের অবস্থা একেবারে উভয় সংকটের মধ্যে তারা পড়েছে। এবার আসে একটা কথা আপনারা খুবই শোনেন খবরের কাগজে, টেলিভিশনে, পিঙ্ক প্রেসে, এজিআর মানে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ। লাইসেন্স ফির 8% আর বকেয়া স্পেকট্রাম ফির 5% যুক্ত করে এই অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউটাকে আমরা ক্যালকুলেট করছি, মানে ভারত সরকার ক্যালকুলেট করছে। এখানেই হচ্ছে সব থেকে বড় মজার। ভারতবর্ষের আমলারা এই অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ ঠিক করতে গিয়ে এটা অদ্ভুত নিয়ম করলেন। কি সেই অদ্ভুত নিয়ম? ধরুন আমি এক্স এন্টিটি, আমার কোম্পানি টেলিকমে ব্যবসা করে, কিন্তু একই সঙ্গে আমি অ্যাভিয়েশনে আছি, আমি ইনফ্রাস্ট্রাকচারে আছি, আমি বিল্ডিং কনস্ট্রাকশনে আছি, কমার্শিয়াল স্পেস কনস্ট্রাকশনে আছি, টেলিকমের পাশাপাশি। আমি অ্যাভিয়েশন থেকে নির্দিষ্ট অ্যামাউন্টের রেভিনিউ পাচ্ছি, বিল্ডিং অ্যান্ড অফিস স্পেস ডেভেলপমেন্ট থেকে নির্দিষ্ট রেভিনিউ পাচ্ছি, আর আমি যে অন্য ব্যবসা করি সেটা থেকেও রেভিনিউ পাচ্ছি, এবং টেলিকম ব্যবসা থেকেও রেভিনিউ পাচ্ছি। কিন্তু আমি লাইসেন্স নিয়েছি আর স্পেকট্রাম নিয়েছি টেলিকম ব্যবসা করার জন্য। ভারত সরকার বলছে না, আপনি যখন অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ হিসেবে ভারত সরকারকে দেবেন, তখন আপনার অন্যান্য ব্যবসা থেকে যে রেভিনিউ আসবে সেই সব রেভিনিউকে একজোট করে একটা হিসাব কষা হবে। অর্থাৎ আমি অ্যাভিয়েশন থেকে যে রেভিনিউ পেলাম, আমি কনস্ট্রাকশন থেকে যে রেভিনিউ পেলাম, ধরুন আমি মিডিয়া ব্যবসা করি, মিডিয়া থেকে যে রেভিনিউ পেলাম, বা টেলিকম থেকে যে রেভিনিউ পেলাম, সেই রেভিনিউ যোগ করে আপনার অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ হবে। আমি স্পেকট্রাম নিয়েছি, লাইসেন্স নিয়েছি, টেলিকমের ব্যবসা করব বলে, কিন্তু আমাকে এখন সরকারকে দিতে হচ্ছে আমার অন্য সমস্ত ব্যবসা থেকে প্রাপ্য রাজস্বের অংশ। ধরুন এখন আইপিওর মরশুম চলছে, ইনিশিয়াল পাবলিক অফার।
ধরুন আমি টেলিকম আমার একটা বড় উইং ব্যবসার, আমি সেখান থেকে আইপিও লঞ্চ করে আমি ধরুন এক্স অ্যামাউন্ট টাকা পেলাম, আমি কোথায় রাখবো টাকাটা? আমি সঙ্গে সঙ্গে খরচ নাও করতে পারি, আমি কিছু অ্যাকুইজিশন করতে পারি, আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখতে পারি, আমি আমার কোনো শাখা সংস্থাকে লোন দিতে পারি, আমি আবার অন্য কর্পোরেটকে লোন দিতে পারি, সেখান থেকে আমি ইন্টারেস্ট পাবো। ভারত সরকার বলছে কি, তুমি সেখান থেকেও যে লোন ইন্টারেস্ট পাবে তার একটা অংশ তোমার এজিআর এর মধ্যে চলে যাবে, অ্যাডজাস্টেড ক্রস রেভিনিউ। আপনি বুঝুন ব্যাপারখানা, যে ইন্ডাস্ট্রিকে আমি বলছি সানশাইন ইন্ডাস্ট্রি, যা সার্ভাইভালের উপর নির্ভর করছে লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ এবং আমার আপনার দৈনন্দিন পরিষেবার সঙ্গে মোবাইল যুক্ত অঙ্গাঙ্গিভাবে, আমার আপনার পকেটে বেশি টাকা দিতে হবে, কতটা টান পড়বে সেটাও কিন্তু এই অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউর উপর নির্ভর করছে। এবার আসুন মজার কথা, এ তো বেসরকারি ক্ষেত্রের কথা বলে দিলাম। এমন সিস্টেম যাতে সরকার কিছু করতে পারছে না, ইন্ডাস্ট্রি হাউসগুলো কিছু করতে পারছে না, সুপ্রিম কোর্টও কিছু করতে পারে, লেখা হয়ে গেছে, সেই লেখার কোনো রদ বদল করা যাবে না, এটাই আমলাতন্ত্র বলছে। এবার আসুন গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, গেল। আচ্ছা, ভোদাফোনের মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 3 বিলিয়ন মার্কিন ডলারের একটু বেশি, তার শেয়ার প্রাইস এই 6.5 থেকে 7 টাকার মধ্যে। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের মার্কেট ক্যাপিটালাইজেশন 60,000 কোটি টাকা। গ্যাসের পাইপলাইনের জন্য, গ্যাস সাপ্লাইকে সুষ্ঠুভাবে করার জন্য ওরাও কিন্তু স্পেকট্রাম নিয়েছিল, কিন্তু খুব মার্জিনাল। গেল কিন্তু ভারত সরকারের সংস্থা। ভারত সরকার গেলকে বিল করেছে স্পেকট্রাম বাবদ 1,70,000 কোটি টাকা মতো, অর্থাৎ গেলের যে মার্কেট ভ্যালু তার 3 গুণের বেশি তাকে দিতে হবে স্পেকট্রাম বাবদ ভারত সরকারকে। পাওয়ার ফিনান্স কর্পোরেশন, এই পাওয়ার গ্রিড কর্পোরেশন, আপনি গুগল সার্চ করে দেখুন, তার মার্কেট ক্যাপিটালাইজেশন 1,27,000-28,000 কোটি টাকার মতো। তাকেও স্পেকট্রাম বাবদ বকেয়া হিসাবে বিল ধরানো হয়েছে 1,30,000 কোটি টাকা, অর্থাৎ পাওয়ার গ্রিড কর্পোরেশনের মূল সম্পদের থেকে স্পেকট্রাম বাবদ তাকে দিতে হবে আরো 2-3,000 কোটি টাকা। স্পেকট্রামের বাবদ বকেয়া টাকা কে নিচ্ছে? ভারত সরকার। ভারত সরকার কাকে বিল করছে? তার নিজের সংস্থাকে বিল করছে। অর্থাৎ কত বড় একটা পলিসি লুপহোলস। 2015 সালে ট্রাই বলল, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, যে এখন থেকে ক্যালকুলেশন করার একটা প্রস্তাব দেওয়া হলো, পুরনো রেট্রোস্পেক্টিভে এসব বাদ যাবে, এইসব বাদ যাবে, এগুলো আর এজিআর এর মধ্যে ধরা হবে না। কিন্তু এখনো পর্যন্ত ট্রাইয়ের প্রস্তাবকে মান্যতা দেওয়া হলো না। ইট রিমেইন সেম। কেন? কেন এটাই হচ্ছে, যদি প্রিভেনশন অফ করাপশন আইন আপনি দেখেন, তাতে বলা হয়েছে এনি লস টু ন্যাশনাল এক্সচেকার ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ ক্রিমিনাল অফেন্স। 1,76,000 কোটি টাকা 2G স্পেকট্রামের নোশনাল লস ভারত সরকারের হয়েছিল, তার জন্য অনেককে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। আমলারা এখন সতর্ক হয়ে গেছেন। আমলারা বলছেন, আমি জানি এটা ভুল নীতি, যদি আমি পরিবর্তন করার উদ্যোগ নিই তাহলে কেউ বলতে পারে যে দেশের রাজস্বের ক্ষতি হচ্ছে, তুমি ক্রিমিনাল অফেন্স করেছো। ধরুন আপনি একজন আইএস অফিসার, প্রথম জীবনে এসডিও দিয়ে কাজ শুরু করেছিলেন, তারপরে ধাপে ধাপে ডিএম হয়েছিলেন, রাজ্যে কাজ করেছেন, কেন্দ্রে এসছেন, কোনো মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি ছিলেন, শেষ জীবনে সেক্রেটারি হয়েছেন, অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। আপনি সিদ্ধান্ত নিলেন এই ভুল ত্রুটি সংশোধনের জন্য, কেউ মামলা করে দিল, কোনো বিরোধী দল অভিযোগ করলো, এর জন্য, এই সিদ্ধান্তের জন্য দেশের রাজস্বের এত ক্ষতি হয়েছে। আপনি দেখলেন একদিন বাড়ির দরজায় কড়া নাড়ছে সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কি আপনি দুর্নীতিতে যুক্ত। আপনি করতে চেয়েছিলেন ভালো,
হয়ে গেলেন দুর্নীতি অভিযুক্ত, আপনার গ্র্যাচুইটি বন্ধ, আপনার পেনশন বন্ধ। কোন অফিসার এই ঝুঁকি নেবে? তাদের সারা জীবন তিল তিল করে গড়ে ওঠা যে রেপুটেশন ছিল সেটা এক লহমায় সেটা ধূলিসাৎ হয়ে গেল। পাড়া প্রতিবেশীদের কাছে, সহকর্মীদের কাছে মাথা নিচু করে থাকতে হবে। সুতরাং বাঁচার উপায় কি? এই ধরনের কন্ট্রোভার্সিয়াল বিষয় নিজেকে যুক্ত করো না, যা আছে থাক, যা চলছে থাক। আর সরকার একটা অদ্ভুত জিনিস, সরকারি যেটা লিখিত পরিত থাকে সেটা যদি অমান্য করা হয় সরকার তোমার ঘাড়ে চেপে বসবে। ইদার ইউ হ্যাভ টু রিপে ইউর লোন, ইদার ইউ প্যারিশ, ইউ ফিনিশ। আমার কোনো কনসার্ন নেই, তুমি কাগজে কলমে এইটা লেখা রয়েছে, এর বাইরে কিছু হবে না। এখানেই লুকিয়ে রয়েছে টেলিকম শিল্পের হাড়ির হাল হওয়ার পিছনের মূল কারণ। 2001 সাল থেকে এই সমস্যার শুরু, বাজপেয়ী জমানায়। তখন প্রমোদ মহাজন ছিলেন টেলিকম মন্ত্রী, তারপরে রামবিলাস পাসওয়ান হয়েছিলেন, আমাদের তপন শিকদারও টেলিকম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন, মাঝে অরুণ শৌরী হয়েছিলেন, তারপরে মনমোহন সিং এর 10 বছর, নরেন্দ্র মোদীর 7 বছর হতে চলল। কেউ কিন্তু এটাকে এখনো রেকটিফাই করার কোনো উদ্যোগ নেয়নি। ধুকছে হচ্ছে টেলিকম শিল্প, ধুকছে আমি। এয়ারটেল কি ঘোষণা করেছে? এআরপিইউ, অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, সেটাকে তারা বাড়াবে, তার মানে ট্যারিফ বাড়াবে। ইতিমধ্যেই তারা একদম এন্ট্রি লেভেলে বাড়িয়ে দিয়েছে সাবস্ক্রিপশন ফি, অ্যান্ড পোস্টপেড কর্পোরেট লেভেলেও তারা চার্জেস বাড়িয়ে দিয়েছে। এখন এয়ারটেল বলছে আমাদের বাঁচতে গেলে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজারকে 200 টাকা করতে হবে। সুতরাং আমার আপনার ঘাড়ে কতটা মাসুল বাড়বে আপনি চিন্তা করুন, এর পিছনে দায় কার? 20 বছরের ভুল কিন্তু সংশোধন হলো না। এখন আসছি আমি রিলায়েন্স জিওর কথা। এখানে সব থেকে ফায়দা হচ্ছে রিলায়েন্স জিওর এই মুহূর্তে। তার কারণ কি? 2001 সালে যখন অকশন হয় তখন রিলায়েন্স জিও তাদের এই ব্যবসাতেই আসেনি। ধীরুভাই আম্বানির 2 ছেলে অনিল এবং মুকেশ, ছোট ছেলে অনিল আরকম করেছিল, স্পেকট্রাম নিয়েছিল। সেই স্পেকট্রাম থেকে কিছু রিলায়েন্স মুকেশ আম্বানির কোম্পানি নেয়, সেই বাবদ তারা অর্থ মিটিয়ে দেয়। মামলা হয়েছিল, টেলিকম মন্ত্রক বলেছিল যে অনিল আম্বানি যে স্পেকট্রাম নিয়েছে তার পুরো ব্যয়ভার মুকেশ আম্বানিকে বহন করতে হবে। আদালতে টেলিকম মন্ত্রক হেরে যায়, অর্থাৎ যতটুকু স্পেকট্রাম অনিল আম্বানির থেকে মুকেশ নিয়েছিল ততটুকু স্পেকট্রামের দাম তারা দিয়ে দিয়েছে। ধরুন আপনি 10 বছর ধরে দৌড়চ্ছেন, দৌড়ে একটা পয়েন্টে এলেন, আপনি প্রচুর টাকা দিয়ে স্পেকট্রাম কিনেছিলেন, সেই অনুযায়ী আপনি রেভিনিউ কালেক্ট করতে পারেননি। টেলিকম থেকে রেভিনিউ কালেক্ট করলে আপনার এজিআর এর জন্য অন্য জায়গা থেকে প্রচুর টাকা সরকারকে দিতে হয়েছে, আপনি ঢুকছেন, আপনার অক্সিজেন লাগবে, নইলে আপনি আইসিসিউতে চলে যাবেন। এই সময় রিলায়েন্স জিও আসলো। তারা কিন্তু এই 10 বছরের জার্নিটা করেনি, তাদের স্পেকট্রাম বাবদ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার কিছু নেই। তারা অয়েল টু গ্যাস কংগ্লোমারেট, রিটেল, মুকেশ আম্বানি রিচেস্ট ম্যান ইন এশিয়া, তিনি এবার দৌড়টা শুরু করলেন। ডিপ পকেট আছে, স্পেকট্রাম বাবদ বকেয়া টাকাও দিতে হবে না কেন্দ্রীয় সরকারকে। তিনি এই কম্পিটিটিভ এনভায়রনমেন্টটাকে আরো কম্পিটিটিভ করে দিলেন, গ্রাহকদের কাছ থেকে মাসুল বাবদ যা আদায় করতো অন্য কোম্পানিগুলো তার থেকে অনেক কমিয়ে দিলেন। অর্থাৎ সাবস্ক্রাইবার বেস ভোদাফোন আর ভোদাফোন আইডিয়ার ভারতী এয়ারটেল অনেকটা চলে গেল রিলায়েন্সের করে, আরো ঢুকতে শুরু করলো এই কোম্পানিগুলো। তাহলে কি লড়াইটা শেষ পর্যন্ত দাঁড়াবে ভারতী বনাম রিলায়েন্সের? সবাই কিন্তু বলছে যে টেলিকম শিল্পে অন্তত 3টে প্লেয়ার থাকা দরকার, 4টে হলে আরো ভালো হয়। ভোদাফোন আইডিয়ার কি হবে এখনো অবধি কিছু জানা নেই, তবে রেট্রোস্পেকটিভ ট্যাক্স আইনটা বাতিল করায় কিছুটা শুরু হওয়া পাবে। সরকার ব্যাংকগুলোর সঙ্গে বসেছে, এখানে সব থেকে এক্সপোজার আছে এসবিআই, ইয়েস ব্যাংক, আইডিবিআই, ইন্ডাসইন্ড ব্যাংকের। তাদের সঙ্গে বসে একটা ওয়ে আউট বার করার চেষ্টা করছে সরকার। এখন এই ভোদাফোন আইডিয়া যদি লালবাতি জ্বালে তাহলে কিন্তু এই ব্যাংকগুলো প্রভূত ক্ষতির মুখে পড়বে, তাদের এনপিএর খাতা আরো চওড়া হবে, তাদের ব্যালেন্স শিট সামলানো মুশকিল হবে এবং ব্যাড লোনের কবলে আরো বেশি করে তারা গিয়ে পড়বে। কিন্তু সরকার এখনো পর্যন্ত যে ভুল এজিআর ক্যালকুলেট করার সিদ্ধান্ত হয়েছিল 20-22 বছর আগে, সেটা কিন্তু রেকটিফাই করছে না।
সরকার বিপিসিএল এর বিলগ্নীকরণ করছে, সরকার কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিলগ্নীকরণ করছে, সরকার শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিলগ্নীকরণ করছে, বিমা ক্ষেত্রে এফডিআই এর ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিয়েছে, এলআইসির আইপিও নিয়ে আসছে, খুব ভালো, সরকারি কোষাগারের টাকা দরকার। আবার একই সঙ্গে সানরাইজ ইন্ডাস্ট্রি, টেলিকম ইন্ডাস্ট্রিকে তাদের ভুল নীতির জন্য চরম সংকটের মুখে ঠেলে দিচ্ছে। সেই নীতি পরিবর্তন করার কোনো লক্ষণীয় মোদী সরকারের দেখা যাচ্ছে না। ভুলটা শুরু হয়েছিল বাজপেয়ী জমানায়, মাঝে 10 বছর মনমোহন সিং এর জমানা আর 7 বছর মোদী জমানা চলে গেল, কিন্তু ভুল যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল। ক্ষতির মুখে পড়ল টেলিকম ইন্ডাস্ট্রি, ব্যাংক এবং আমার আপনার মতো সাধারণ গ্রাহকেরা।